হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা নিরামিষ রেসিপি, কুমড়ো শাকের রেসিপি। আর এই রেসিপিটা আমার মনে হয় যদি মাছ মাংস থাকে সেটা রেখে এই রেসিপিটাই খাবেন। এটা এতটা মজার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে অনেকগুলো কুমড়ো শাক বেছে ধুয়ে কেটে কুটে রেখেছি। আর এখানে আমি কিছু আলু ভাজি করে রেখেছি লবণ এবং হলুদ দিয়ে। তো এখন চলে যাচ্ছি রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি। যখন একটু গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি খুবই কম পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখন এখানে ফোড়নের জন্য পেঁয়াজ ভাজি করব। তো ফোড়নের পেঁয়াজটা ভাজি করার সময় একটু আপনারা তেলটা কম দিয়ে করবেন, তাহলে কিন্তু এর মধ্যে যে জিরাগুলো দিতে হয় সেটা বেশি তেল দিলে ওটা কিন্তু থেকে যায়। তো পেঁয়াজ দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করছি। এখন কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কালার চেঞ্জ হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি আর 1 চা চামচ জিরা দিয়ে দিলাম। তখন একটু নাড়াচাড়া করে এখন আমি চুলাটা তো বন্ধ আছেই, সেই একই কড়াইতে আমি রান্নাতে চলে আসলাম। আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন একটু নাড়াচাড়া করছি। এখন এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। আজকে রেসিপিতে আমি কিন্তু কোনো আদা ব্যবহার করব না, আর আপনারা কিন্তু আদাটা ব্যবহার করবেন না। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। এখন একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। আর তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আর লবণটা একটু বুঝে দিবেন যেহেতু শাকের তরকারি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই ভাজা আলুগুলো দিয়ে এখন আমি আরও কিছু সময় নাড়াচাড়া করছি। করে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এই 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা। তো এই মরিচ বাটাটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এই আলু এবং এই যে মরিচটা দিয়েছি এটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সামান্য পরিমাণ পানি। তো এখন এই পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এই যে ঝোলের জন্য পানিটা ব্যবহার করেছি এটা ছিল হালকা গরম পানি। তো আমি যখন এইভাবে রান্না করি তখন আমি গরম পানি ব্যবহার করি। তো আমার কাছে মনে হয় নর্মাল পানির থেকে গরম পানিটা দিলে ভালো হয়। তো আমি ঝোলের জন্য এতটুকু পানি দিয়েছি। যখন পানিতে বলক উঠে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন সেই শাকগুলো দিয়ে দিচ্ছি। তো আমি আজকে যেভাবে রান্না করছি আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন। অনেকের ধারণা যে শাক যদি কষিয়ে রান্না না করি সিদ্ধ হবে কি না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা একটু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে রান্না করলে শাকের কালার যেমন সুন্দর থাকে, আমার মনে হয় শাকগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন একে একে সবগুলো কুমড়ো শাক দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে সেম প্রসেসে লাউ শাকও রান্না করতে পারেন, সেটাও কিন্তু খুবই মজার হয়। একটু একটু করে সব শাক দিয়ে দিয়েছি। তখন আমি একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেকটা কমে গেছে শাক। তো একটু ঝোলটাও কমে এসেছে, শাকটাও কিন্তু কমে গেছে। তো আমি এখানে কিছু আলু একটু ছোট ছোট করে ভেঙে দিলাম। আর চেক করে নিলাম যে আসলে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা তো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা ঝাল প্লাস ফ্লেভার ছড়াবে। আর আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকম ঝোল রাখবো না। আমি এখন নাড়াচাড়া করছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি বাড়িয়ে দিয়েছি যাতে যে পানিটা আছে
এটা যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি যে ফোড়নটা বেটে রেখেছিলাম সেই ফোড়নটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে চুলার আঁচটা তো বাড়ানোই আছে, ধাঁধাই কিছুক্ষণ জাল করেই আমি আসলে এই রেসিপিটা নামিয়ে নিব। তো এটা এতটাই মজার, আপনারা যখন রান্না করে খাবেন তখন বুঝতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।